আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিস সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই সংলাপের বিশেষ গুরুত্ব তো থাকছেই, এছাড়া দেশের বিভিন্ন স্থানে রাজনীতি নিয়ে আরও বেশ কিছু ঘটনা ঘটেছে, সেগুলো নিয়েও আমরা একটু আলোচনা করব। স্টুডিওতে আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এই আলোচনার জন্য। তাদের সাথে আমরা একটু শুরুতে পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। ডাক্তার সাজিদুল হক রুবেল, সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব সাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা আমরা শুরু করছি একটু বাইরের কিছু ঘটনা দিয়েই, পরে আমরা ঐক্যমত্যের বিষয়েও একটু আলোচনায় ঢুকবো। তার আগে একটু জনাব সাদাত হোসেন সেলিম, একটু আপনার কাছে একটি মন্তব্য জানতে চাইছি একটি ঘটনার প্রেক্ষিতে। নারায়ণগঞ্জের ২৫০০-এ ঘর ভাড়া নিয়ে ইউনিয়ন বিএনপির কার্যালয় নির্মাণ করেন দলটির স্থানীয় নেতারা। গত বছরের ৫ আগস্টের পর থেকে আর ভাড়া পরিশোধ করেনি নেতারা। বারবার ভাড়া পরিশোধের পর তাগাদা দিলেও তা দেয়া হয়নি, বরং বকেয়া ভাড়া চাওয়ায় ঘরের মালিক জাহাঙ্গীর হোসেনকে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আপনার দলের নয়, কিন্তু যেহেতু আপনাদের রাজনৈতিক মাঠের সঙ্গী বিএনপির এর বিরুদ্ধে অভিযোগ, একটু আপনার কাছে জানতে চাইছি যে আসলে এ ধরনের অভিযোগ বিভিন্ন সময় আসে, মানে কি যে প্রভাবশালীদের কাছে আসলে ভাড়া চাওয়া ঠিক নেই, এরকম কিনা? না, প্রভাবশালী আর প্রভাবমুক্ত ভাড়া তো ভাড়াই। একজন যখন তার মানে স্থাপনা ভাড়া দেবেন, তাই তার ভাড়া পাওয়ার অধিকার তো আছেই। তিনি প্রভাবশালী না প্রভাবমুক্ত, তিনি গরিব না ধনী, তিনি শাসক না শোষিত, এসব তো দেখার দরকার নেই। এটা মালিক আর ভাড়াটিয়ার সম্পর্ক, ভাড়া দিতে তিনি বাধ্য। এখন ভাড়া চাওয়ার প্রেক্ষিতে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব ঘটে, তাহলে সেক্ষেত্রে এইটার দেখার দায়িত্ব সম্পূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এবং এটা তো একটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘটনা, আইনশৃঙ্খলার অবনতির একটা ঘটনা। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের কোনো আইন কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে না, এবং এটা করা উচিত। এবং আইনশৃঙ্খলা বাহিনী যে একটা সচল আছে, আইনশৃঙ্খলা বাহিনী যে দেশে আছে, আইনশৃঙ্খলা বাহিনীকে যে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ভরণ পোষণ করছি, তাহলে এটা তাদের দায়িত্ব। এটা যেমন একদিকে এই জিনিসটা আসে, আরেকদিকে হলো যে কি এই যে এই পট পরিবর্তনের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে। অনেকে রাজনৈতিক ক্ষমতার দোহাই দিয়ে, রাজনৈতিক দম্ভ দিয়ে জিনিসগুলোকে আপনার জনগণের কাছে নিজের দলকে বিতর্কিত করছে, এবং রাষ্ট্র শাসন ব্যবস্থার একটা হুমকির সম্মুখীন করে ফেলছে। এই ব্যাপারে দলকেও যেমন কঠোর একটা অবস্থান নেওয়া উচিত এবং নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু এটা বাংলাদেশ জনবহুল দেশ, হাজার কোটি মানুষের দেশ, এবং বিভিন্ন রকম দুষ্কৃতিকারী এই রাজনৈতিক ছত্রছায়ায় বিভিন্ন রকম দুষ্কর্ম করে যাচ্ছে, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নয়। এবং আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানাবো, ঘটনার সত্যতা আমরা এখন পর্যন্ত জানি না। অনেক সময় ব্যক্তিগত রেষারেষি, পারিবারিক রেষারেষি, অথবা কোনো দেনা পেনা থাকলেও ব্যাপারটাকে এখন রাজনীতিতে একটা রূপান্তরিত করছে এবং রাজনীতি একটা ইস্যু তৈরি করছে। সেটা যদি একদম নিরপেক্ষভাবে তদন্ত করে যদি দেখে এবং সর্বোচ্চ শাস্তি যদি সেখানে বিধান হয়, আমার কোনো আপত্তি নেই। এবং আমার মনে হয় কোনো রাজনৈতিক কর্মীর কোনো আপত্তি থাকার কথা নয়, বাংলাদেশের কোনো নাগরিকেরও এই ব্যাপারে কোনো আপত্তি করার কথা নয়। একটু জানতে চাই যে আপনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলছিলেন, কিন্তু আসলে কি তারা পারে প্রভাবশালী বা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে? যদি কখনো ধরাও হয়, তারা নানান ধরনের ট্রান্সফারের মুখোমুখি হতে হয়, কিংবা তার উপরেও যদি জোর করেন তা জামিনে বের হয়ে যান, নানান ধরনের ব্যবস্থা তো আমরা দেখি আমাদের চোখের সামনে। এখানে ব্যাপারটা দুই রকম। প্রথম কথা হলো আইনশৃঙ্খলা বাহিনীকে পারতেই হবে, পারার জন্যই তো তাদেরকে আমরা নিয়োগ করেছি এবং তাদেরকে আমরা বেতন দিচ্ছি। সেখানে কোনো রকমের চাপ, কোনো রকমের না পারলে তারা সেখানে তাদের পোশাকটা খুলে ঘরে চলে যাওয়াই তাদের উচিত, যদি দায়িত্ব পালন করতে না পারে। আর আরেকটা ব্যাপার সেটা আমাকে খুবই পীড়িত করে এবং আমি এটা নিয়ে খুবই ব্যথিত, সেটা হলো যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে অনেক অপরাধীকে গ্রেপ্তার করার পরেও কিন্তু দেখা গেল যে দুপুরবেলা চালান দিয়েছে, বিকালবেলা সে কিন্তু আবার জামিন নিয়ে বেরিয়ে এসে কিন্তু আবার তাদের দুষ্কর্ম শুরু করছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি যারা আইনজীবী
আইনজীবীদের একটা সদয় আচরণ অথবা আইনজীবীদের মিনিমাম একটা ইথিক্স থাকা দরকার, যেটা আমাদের দেশের মধ্যে নাই। আমাদের দেশের আইনজীবীরা যদি একটা অন্তত একটা নৈতিকতার মানদণ্ডে অপরাধীর পক্ষে যদি না দাঁড়াতো, তারা কিন্তু একটা ঢালাওভাবে একটা কথা বলে যে সকলের সুবিচার পাওয়ার, ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। এই কথা বলে কিন্তু তারা চিহ্নিত দুষ্কৃতিকারী, ধর্ষক হতে আরম্ভ করে হত্যাকারী হতে আরম্ভ করে প্রত্যেকের পক্ষে দাঁড়িয়ে যায় এবং টাকা যেখানে বেশি পায় তার পক্ষে আরও দৃঢ়ভাবে অবস্থান নেয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুলিশ প্রশাসন একটা অসহায়। এটা আমি আমার নিজের নির্বাচনী এলাকাও দেখছি এবং এটা বাংলাদেশের বিভিন্ন থানায় অথবা বিভিন্ন জায়গায় দেখছি, অবসংখ্যত দেখছি যে একজন মানে চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে, আপনার জামিন নিয়ে এসে দ্বিগুণ শক্তিতে আবার চাঁদাবাজি করছে। এই জন্য আমাদের দেশের আইনি ব্যবস্থারও পরিবর্তন করা দরকার এবং আপনার তাদের মানে যারা দুষ্কৃতিকারী, চিহ্নিত দুষ্কৃতিকারী অথবা যারা আইন শৃঙ্খলার অবনতিতে আপনার দেশটাকে একটা অস্থিতিশীল করে তুলছে, তাদের জামিনের ব্যাপারেও আপনার কোর্টকে কিন্তু একটা কঠোর হওয়া প্রয়োজন। জি, অ্যাডভোকেট হুমায়রা নূর, একটু আপনার কাছে জানতে চাই, আরেকটি ঘটনার উদাহরণ দিয়েই একটু আপনার কাছেও আসবো। টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের জোর করে নেওয়া হয়েছে, এমন অভিযোগে শহরে বিক্ষোভ ও সমাবেশ করে স্কুলটির প্রাক্তন ও বর্তমান কিছু ছাত্র। অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান বলেন, আমি এ নিয়ে প্রাক্তন বর্তমান শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা তাদের বলছি ভবিষ্যতে এনসিপির কোনো প্রোগ্রামে তাদের আনা হবে না। তার মানে ওই দিন আনা হয়েছিল। একটু আপনার কাছে জানতে চাই যে আমরা দেখেছি এর আগে ছাত্রলীগের বিরুদ্ধে হল থেকে জোর করে রাজনীতিতে নিয়ে যাওয়া, চাঁদাবাজি করা, এরপরে সবশেষ সেখানে হত্যা বা নির্যাতনের অভিযোগ এসছে। প্রথম দুটি এরই মধ্যে আপনাদের উপরেও চলে এসছে, মানে কি পুরোপুরি ক্ষমতায় গেলে আপনারা বাকিটাও করে ফেলবেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ উপস্থিত আমার সাথে সহ আলোচকবৃন্দ যারা আছেন এবং আজকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি আসলে এরকম একটা হঠকারী ঘটনা, যেটা বিন্দুবাসিনী স্কুলের ঘটনা আপনি বললেন, আমরা জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা আমাদের পদযাত্রা শুরু করেছিলাম আবু শহীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এবং আজকে আমাদের পদযাত্রা শেষ হলো। এতদিনে কোনো দিন এই ধরনের একটা ঘটনা হয় নাই। আমরা মার খেয়েছি, গোপালগঞ্জে আমাদের উপর আক্রমণ হয়েছে, কক্সবাজারের রাস্তায় আমাদের গাড়ি আটকানো হয়েছে, আমাদের নানান ধরনের হামলার শিকার হয়েছে আমরা। কিন্তু কোনো জায়গায় এই পুরো মাসে একটা বারের জন্য এই ধরনের অদ্ভুত অভিযোগ আসে নাই যে কোনো স্কুলের বাচ্চাদেরকে আমরা নিয়ে এসেছি। বরং এমনও হয়েছে যে অনেক বাচ্চার মারা এমন প্রোগ্রামে আসে যে একবার ওদের স্কুলে একটু যাওয়ার জন্য হয়তো তাসনিম জারাকে দেখতে চায়, হয়তো নাহিদ ইসলামকে দেখতে চায়, ক্যাপ্টেন হাসনাতকে দেখতে চায়, একটু সার্জিসকে দেখতে চায়। আমরা একটু গেলেই তারা খুশি। আমরা কিন্তু তাদের পড়ার যখন স্কুলের টাইম, ওই টাইমে আমরা স্কুলে যে ডিস্টার্ব করে নেই। এই ঘটনাটা আমরা তদন্ত করেছি এবং ইন্টারনালি আমাদের সেন্ট্রাল প্রত্যেকটা মেম্বার প্রচণ্ড ক্ষুব্ধ এই বিষয়টাতে। কারণ যেখানে পরীক্ষা চলমান অবস্থা বা স্কুল চলাকালীন অবস্থায় আমরা কোনোভাবে তাদের পড়ালেখা ব্যাঘাত না ঘটার ব্যাপারটা সবসময় সচেতনভাবে খেয়াল করেছি। এই ধরনের ঘটনা তো একটা এটা মোস্ট স্টুপিডিটি আই উড সে। যখন তদন্ত করলাম তখন জানতে পারলাম যে এই কাজটা করেছে, যে ইনফ্লুয়েন্সটা করেছে যে স্কুল থেকে চলে আসা, সে পূর্বে একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল। আমি বলতে চাই না, হ্যাঁ, এবং সেই কাজটা সেই কাজটা যে করেছে এটা তো তার একটা হঠকারী আচরণ। সে অনুপ্রবেশকারী কিনা সেটাও আমি এখন আসলে এইভাবে বলাটা ঠিক না, কিন্তু সে যে কাজটা করেছে সেটা হয়তো তার বিদ্যমান অতীত রাজনৈতিক দলের কাছ থেকে যে শিক্ষাটা সে পেয়ে এসেছে সেটাই সে অ্যাপ্লাই করেছে। কিন্তু আমরা তো নতুন বন্দোবস্ত করতে এসেছি, অবশ্যই আমাদের উপর দায়বর্তা, এবং তার এই এটা যদি সে সজ্ঞানে করে থাকে এই ধরনের কাজ, তার বিরুদ্ধে অবশ্যই আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। সারাটা মাস এত কষ্ট করলাম, খেয়ে না খেয়ে, জানেন কোনোদিন সকালবেলা হয়তো খেয়েছি, বের হয়ে রাতে দুপুরের লাঞ্চ কেউ করতে পারে নাই, পথে দুপুরের খাবারটা রাত 8টায় খেয়ে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ছে। কে কোথায় ঘুমাবে, ঘুমের জায়গা নেই, যাতায়াতের প্রপার ব্যবস্থা নেই, রাস্তাঘাটে কে কখন আক্রমণ করবে তার ঠিক নাই। এই অবস্থায় আমরা শুধুমাত্র মানুষের উপর বিশ্বাস রেখে, আস্থা রেখে পুরোটা মাস অসুস্থ। হাসনাতের গত 21 তারিখ থেকে প্রচন্ড জ্বর। আমি খাওয়ার টেবিলে আমাকে 22 তারিখে বলতেছে, আপু এত জ্বর, আপু জানেন, কিন্তু সেটি না হয় আপনারা জানতেন না, কিন্তু প্রধান শিক্ষক অভিযোগ করেছেন যে প্রধান শিক্ষক এটি করেননি, তিনি বলেছেন যে অতিরিক্ত একদম কাছাকাছি আপনারা সমাবেশটি করেছেন, যে কারণে শিক্ষার্থী
শিক্ষার্থীদের সমস্যা হচ্ছিল বলে তারা ছুটি দিয়েছেন নবম না, দশম এই যে উনি কথাটা বলেছেন, এই জিনিসটাও তো আমরা বলবো যে এই ধরনের ঘটনাটা খুবই অনভিপ্রেত এবং খুবই আমরা এই ব্যাপারে খুবই অনুতপ্ত যে এই ধরনের একটা ঘটনা আমাদেরকে শুনতেও হচ্ছে, যে এটা সারা মাসে হয় নাই, হঠাৎ করে একদিন এক বেলার একটা প্রোগ্রামে এই ধরনের ঘটনা ঘটবে, এইটার জন্য তো আমরা সারা মাস কষ্ট করি নাই। মানুষের কাছে তো আমরা এই ধরনের অপ্রস্তুত অবস্থা সৃষ্টি করার জন্য, বাচ্চাদের পড়ালেখা নষ্ট করার জন্য, যেখানে এরা আমাদের ভবিষ্যৎ। আজকে ছোট ছোট শিশুরা যেইভাবে আমাদেরকে ধারণ করে, সেটা একটা বয়স্ক লোকও যেভাবে ধারণ করেন বুদ্ধি বিবেচনা দিয়ে, একটা শিশুও সেভাবে ধারণ করে। তাদের পড়ালেখা নষ্ট করবো না তো আমরা? এবং যদি ভবিষ্যতে কেউ কোনো দিন এই ধরনের কাজ করে, আমি আমার দল করবো বলে দলের যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা যদি ভুল হয় তাহলে ভুল হয়েছে এবং আমরা সেজন্য সত্যি ক্ষমা প্রার্থী। নিশ্চয়ই আপনারা ভবিষ্যতে সেগুলো আপনারা দেখবেন। আমরা একটু যেতে চাই ডাক্তার সাজিদুল হক রুবেল, আপনার কাছে আরেকটি প্রসঙ্গে একটু জানতে চাই। জামাতের আমির আজকে বলেছেন, তিনি একটি বক্তব্যে, আমি অত্যন্ত দৃঢ়তার সাথে, তার বক্তব্য, আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলবো যে অবিচার আমাদের উপর করা হয়েছে, দল হিসাবে আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারিক আদালতে, এ ধরনের কোনো বিচার দেখতে চাই না। একটু আপনার কাছে জানতে চাই যে উনি আসলে এখনকার বিচারকে করে চিহ্নিত উদ্দেশ্য করে বলেছেন যে আর বিচার দেখতে চান। আমরা আওয়ামী লীগ পতনের পর জামাত বলছে যে সেই বিচারটি খুন ছিল, আবার আওয়ামী লীগ যদি না রাজনীতিতে ফিরে আসে তারা আবার যে এই বিচারকে খুন বলবে না বা মানে প্রশ্নবিদ্ধ বিচার বলবে না, সেরকম বিচার কি আসলে, মানে কোন বিচার করলে সেটি হতে পারে? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যমুনা টিভির সকল দর্শকদের এবং আমার সম্মানিত সহ আলোচক সবাইকে শুভেচ্ছা। উনি বলেছেন ওনার দলীয় এবং ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে, আমরা ওনার কথা থেকে বিষয়টা দেখতে চাই না, কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে যাচ্ছে, আমরা বর্ষপূর্তি করছি, আমরা যে যার মতো আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়েই এই জুলাইয়ের এই বর্ষপূর্তি উদযাপন করছি। এই উদযাপনের সময় আমরা যে খুব বেশি আত্মবিশ্বাসী হতে পেরেছি, খুব বেশি উৎফুল্ল হতে পেরেছি তা না, কারণ আমাদের অর্জন আমরা কতটুকু গুছিয়ে নিতে পেরেছি সেটা প্রশ্ন রয়েছে আর কি। আজকে ধরেন নানান ক্ষেত্রের নানান প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই বিচার প্রক্রিয়াটা অনেক ধীর গতিতে, অনেক ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, এবং এত বেশি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে তো জনমনে নানা রকম প্রশ্ন আছে। আবার এই বিচারের সাথে আবার হচ্ছে গিয়ে জুড়ে দেওয়ার ব্যাপার আছে। যেমন গতকালকে কিন্তু আবার একটা আর ধরনের স্টেটমেন্ট ছিল যে বিচার সম্পন্ন করে নির্বাচনে যাওয়ার প্রসঙ্গ আর কি। তো একই সাথে বিচারের একটা দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে চায়, এবং বিচারের দৃশ্যমান অগ্রগতি এই সময়কালেই, এই ইন্টারিম গভর্নমেন্টের সময়কালেই এটার কতগুলো প্রসেস অন হয়ে যাওয়ার দরকার আছে। সেই ক্ষেত্রে জনগণের একটা তীব্র প্রত্যাশা আছে, বা আন্দোলনের সপক্ষে শক্তি যারা ছিলেন তাদের একটা প্রত্যাশার জায়গা আছে, সেটাও যেমন। আবার একই সাথে একটি বিষয় হচ্ছে, আমি তার কথাকে কোনো রেফারেন্স হিসেবে গ্রহণ করতে চাই না আর কি, কারণ আমরা তো তাদেরকে অনেক সময় দেখেছি আর কি। তো এই সময় ফেভারেবল কন্ডিশনের কথা বলা খুব সহজ আর কি। তবে আমি যেটা মনে করি হচ্ছে সেই ব্যাপারটা হচ্ছে সুষ্ঠু করা দরকার, সেটা যেন যে কোনো সময় চ্যালেঞ্জড না হয়, সেটা যেন যে কোনো সময় চ্যালেঞ্জ না হয়। একটা ন্যায্য বিচারই হওয়া প্রয়োজন আর কি, ঠিক আছে? এবং সেই ন্যায্য বিচারের মধ্য দিয়েই প্রকৃত অপরাধীদের, খুনিদেরকে, নিপীড়কদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে। এবং সেটার ক্ষেত্রে যেন কোনো অপেশাদারিত্ব, সেটার ক্ষেত্রে যেন কোনো রকম হচ্ছে ক্যাঙ্গারু কোর্ট বলে যে উদাহরণের কথাটা মাঝে মাঝে বলা হয়, সেই ধরনের কোনো যেন হচ্ছে বিষয়গুলো না আসে আর কি। আর এই প্রবণতা খুব স্বাভাবিক প্রবণতা, যে 71-এর আমার ভাইকে হত্যা করলে, বাবাকে হত্যা করলে, আমার মাকে ধর্ষণ করলেও সেই বিচার তো হচ্ছে ঠিক মতো হয়নি। আবার সেই বিচারটা একটা বিচারের প্রক্রিয়া দেখা গেছে 13, 14, 15 সালে, সেটা হয়নি, কিন্তু এটা ফ্যাক্ট। 71-এ লাখো মানুষ শহীদ হয়েছে, লাখো নারী ধর্ষিত হয়েছে, ফ্যাক্ট। তো তার বিচার তো ঠিক মতো হয়নি, এটাও ফ্যাক্ট। আবার এই জুলাইয়ের
এই সহস্র রক্তদান সেটাও যেন ঠিক একইভাবে বিনা বিচারে হারিয়ে না যায় আর কি, হারিয়ে না যায়। ফলে 71 থেকে 2024 পর্যন্ত এবং আজও পর্যন্ত আজকেও শ্রমিকের রক্তে রঞ্জিত হচ্ছে এই বাংলাদেশের রাজপথ। আজকে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঠিক খালাস আছে, পেলেন, আবার হচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরাও খালাস হয়ে যাচ্ছে আর কি। হত্যাকাণ্ড সত্যি সত্যি ঘটেছিল, চোখের সামনেই ঘটেছিল, টিএসসিতে আমাদের সব অনেকের চোখের সামনে আর কি। তো যাই হোক, তারপর হত্যাকারী মুক্ত পেয়ে গেছে, নিশ্চয়ই ব্যাপার আছে এখানে। আমরা বিচার বিভাগের প্রতি আস্থা রাখতে চাই। এই যে বিচার বিভাগের উপর যে রাজনৈতিক প্রভাবটা, এটা তো খুবই আমার খারাপ। কথাটা একটু শেষ করে নিই, কাল খুব চমৎকার হবে। তো সেই ক্ষেত্রে হলো যে আমরা তো আইনের শাসনের বাংলাদেশ দেখতে চাইছি, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিভাগ, মানে আমাদের প্রত্যাশা। আমরা দীর্ঘ এক যুগের অধিক সময়কালে একটা বিচারহীন পরিস্থিতি, বিচারহীনতার সংস্কৃতির মধ্যে ছিলাম। তো সেই আইনের শাসনের বাংলাদেশ, সেই স্বাধীন বিচার বিভাগ, নিশ্চয়ই এটা নিয়ে কাজ হচ্ছে, আমাদেরও অনেক কাজ হচ্ছে, সবাই কাজ করছে। আমাদের সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে। আইনের শাসনের বাংলাদেশে যদি আমরা পৌঁছতে পারি এবং বিচার বিভাগকে যদি হচ্ছে সকল ধরনের প্রভাবমুক্ত আমরা করতে পারি, তাহলে নিশ্চয়ই হচ্ছে আজকের যে বিচার হবে, আজকের যে শাস্তি দান করা হবে, সেটা নিশ্চয়ই হচ্ছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে যে কোনো সময়ের চেয়ে। আর যদি আমরা আইনের শাসনের বাংলাদেশে না যেতে পারি, ঠিক আছে, আমরা তো অনেক কিছুই দেখছি যে নতুনের নামে আসলে পুরাতন বন্দোবস্তই চালিয়ে দেওয়া হচ্ছে নানাভাবে। তো সেই ব্যাপারটা সব ক্ষেত্রেই চালিয়ে দেওয়া হয়, একই জিনিস, খালি পোশাকের বদল হয়, তাহলে প্রশ্নবিদ্ধ হবে। তো আমরা চেষ্টা করব, সবাই মিলে চেষ্টা করব, জোট প্রচেষ্টা চালাবো যেন প্রশ্নবিদ্ধ না হয় বিচারিক কাজ। হুমায়ুন, আপনি রাজনৈতিক প্রভাব নিয়ে বলতে চাইছিলেন, একদম ছোট করে। বিচার বিভাগকে আমরা এই পর্যন্ত যতগুলো বিচার বিভাগের যে কার্যক্রম আমরা দেখছি, এইটা বিচার বিভাগের কাজগুলো সবসময়ই একটা রাজনৈতিক প্রভাবের আওতায় থাকে। যখন যেই রাজনৈতিক দল আসে তাদের পক্ষে রায়গুলো যায়, এবং মামলাগুলো এইটা সেটা তো আপনার মনে হচ্ছে নেই, কিন্তু আপনি যদি ভালো করে খেয়াল করেন যে অ্যাটর্নি অফিস থেকে শুরু করে সবগুলো পিপি জিপি স্পেসিফিক কোন রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে, তাহলে আসলে উত্তরটা আপনি পেয়ে যাবেন। আমি এই উত্তরটা দীর্ঘায়িত করতে চাই না। কিন্তু রাজনৈতিক যে প্রভাবের কথা বলছি, যে এই যে মামলা, যে এই যে ঢালাওভাবে মামলা হচ্ছে, আজকেও আমাকে একজন শহীদ পরিবারের, ঝিনাইদহ থেকে একজন শহীদ পরিবারের মা বাবা ফোন করে বললো যে যখন মামলা করতে গিয়েছে আমাদেরকে একটা গদবাধা ফরম্যাটে ভুল আসামিদের নামে মামলা করতে বাধ্য করা হয়েছে, কিন্তু আমরা দেখছি যে আসল আসামিরা যারা আমার বাচ্চাকে গুলি করে মেরেছে তারা ঘুরে বেড়াচ্ছে। তো এই ধরনের অসংখ্য মামলা রাজনৈতিক প্রভাবে করা হচ্ছে, যেগুলো আসলে মূল আসামিরা পার পেয়ে যাচ্ছে। এটা ঠিক না, এটা কোনোভাবেই অ্যালাউড না। আজকে আমরা এতদিন পর্যন্ত যেটি দেখলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে এক ধরনের আলোচনা হয়ে আছে, এটি বলা যায় যে এক ধরনের সম্মতি পাওয়া গেছে। কিন্তু আজকে জনাব আব্দুল আউয়াল মিন্টু একটি নতুন তথ্য দিলেন, ডিসেম্বর নির্বাচন হলে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার মানে কি এটি আবার রাজপথে আপনাদের আলোচনায় আসছে কিনা সেটি নিয়ে একটু আমি জানতে চাইবো। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব শাহাদাত হোসেন সেলিম, একটু আপনার কাছে জানতে চাই যে আবারও কি ডিসেম্বরে নির্বাচনের দাবিটি আসছে কিনা? কারণ আব্দুল আউয়াল মিন্টু বলছেন যে বিএনপি চেয়ারপারসন অংশ নেবেন যদি ডিসেম্বর নির্বাচন হয়। আমরা এর আগে যতটা জেনেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তাবনা খালেদা জিয়াই দিয়েছিলেন, এরকমের একটি পরামর্শের কথা আমরা জেনেছিলাম। একটু জানতে চাই, যেহেতু আপনারা রাজপথে আছেন একই সাথে। দেখুন, আপনার জুনের 2 তারিখে প্রধান উপদেষ্টা মহোদয় 32টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে। জুনের 2 তারিখে 32টা দলের মধ্যে আপনার 30টি রাজনৈতিক দল ক্যাটাগরিক্যালি ডিসেম্বর এবং ডিসেম্বরের পূর্বে নির্বাচনের জন্য বলেছে। যেমন আমরা আমাদের দল থেকে সবসময় জুন জুলাই আগস্টের মধ্যে নির্বাচনটা চেয়েছি, সর্বোচ্চ অক্টোবরের মধ্যে নির্বাচনটা চেয়েছি। 30টি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়ার পরও প্রধান উপদেষ্টা কিন্তু একেবারে আমাদেরকে হতচকিত করে দিয়ে উনি এপ্রিলের মধ্যে নির্বাচনটা নিয়ে গেলেন। তখন একটা রাজনীতির মোটামুটি অঙ্গনে একটা অশনি সংকট দেখা দিয়েছে। প্রধান উপদেষ্টা একটা পুরস্কার গ্রহণের জন্য লন্ডন গিয়েছেন, সেখানে তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের একটা মোটামুটিভাবে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমরা মনে করি যে এটাই মোটামুটিভাবে
ধরে নিয়ে আমরা কাজ করছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনটা হবে। এখন আব্দুল আউয়াল মিন্টু যেটা বলেছেন, ডিসেম্বরে যদি চায় তো নির্বাচন হওয়া সম্ভব। আমরা মনে করি যে নির্বাচন অতি দ্রুত হওয়া দরকার। আমরা বাধ্য হয়েই কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনটাকে মেনে নিয়েছি, কিন্তু আমরা 30টা রাজনৈতিক দল আপনার এক সুরে এক কণ্ঠে মানে ইয়েতে আমরা ডিসেম্বর নির্বাচনের দাবি করেছি। সেটা হয়তো 40 দিন পিছিয়ে গেছে। এখন আব্দুল আউয়াল মিন্টু বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হলে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারে, সেটা যদি ফেব্রুয়ারিতে হয় তাহলেও যদি দলীয় সিদ্ধান্ত হয় বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারে। তবে আমরা চাই যে নির্বাচনটাকে নিয়ে অনাহুতুক যেন আর জলঘোলা করা না হয়, নির্বাচনটাকে যথাযথভাবে না হওয়ার জন্য, যথাসময়ে না হওয়ার জন্য, নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য, নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য সরকারের বিরুদ্ধে একটা বড় ধরনের একটা অংশ, সরকারের পক্ষেরই একটা অংশ কিন্তু এটা মেকানিজমগুলো করছে। এবং বিভিন্ন জনকে আপনি বলতে শুনছেন যে সরকারের ভিতর আরেকটা সরকার, ছায়া সরকারকে পরিচালিত করছে। আমরা মনে করছি যে কিছু স্বার্থান্বেষী মহল সরকারকে ঘিরে দাঁড়িয়েছে। যদিও ডক্টর ইউনূস সাহেবের মানে সম্ভবত সদিচ্ছা আছে নির্বাচন করে ফেলার জন্য, কিন্তু এই যে নতুন রাজনৈতিক দল বলেন, জামাত ইসলাম বলেন, আপনার এই জায়গাতে একটু জানতে চাই যে আমরা দেখেছি কয়েকদিন আগে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে সিকিউরিটি নিয়ে কথা বলেছেন। এরই মধ্যে নির্বাচন কমিশন কিছু কিছু কাজ শুরু করেছেন। আজকেও সীমানা নির্ধারণের কমিটি তাদের প্রস্তাবনা জমা দিয়েছে। তাহলে কেন আপনারা সেই সন্দেহটি এখনো করছেন যে সরকার কাজগুলো আমরা দেখছি কাজগুলো। ইভেন গত 24 তারিখ যখন প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা 12টি রাজনৈতিক দলের আমরা আলোচনা হয়েছে, তখন আমরা জোর দিয়েছি যে আপনার সরকার ইতিমধ্যে আপনার সারা বিশ্বের সবচেয়ে দুর্বল সরকার হিসেবে চিহ্নিত হয়ে গেছে। আপনার একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতি আপনার অনুরাগ এটা সর্বজন বিদিত হয়ে গেছে। আপনি একটা বিশেষ রাজনৈতিক দলকে যে সর্বোচ্চ প্রোটোকল দিচ্ছেন সেটা সেই রাজনৈতিক দলের জন্যও একটা অসম্মানজনক। সেই রাজনৈতিক দলটা আপনার জুলাই যোদ্ধা রাজনৈতিক দল, তারা বীরে ভেসে যাবে। তাদেরকে 900 পুলিশ 1100 পুলিশ কেন পাহারা দিতে হয়? আপনার ট্যাঙ্ক, আপনার পুলিশের সাজোয়া বাহিনী, আপনার মিলিটারি সাজোয়া বাহিনী কেন তাদেরকে পাহারা দিতে হয়? কেন তাদেরকে পাহারা দেওয়ার জন্য সারা জেলার পুলিশদেরকে এনে স্কুল বন্ধ করে দিতে হয়? কেন বিদ্যুৎ বিভাগ থেকে আপনার চিঠি দিতে হয় যে সকাল সন্ধ্যা পর্যন্ত যেন বিদ্যুতের নির্বিচ্ছিন্ন থাকে? অর্থাৎ এই রাজনৈতিক দলগুলো যে এই দলটি, নবীন রাজনৈতিক দলটি যে সরকারের ছত্রছায়ায় আস্তে আস্তে ফুলে ফেপে আমরা বড় হওয়ার একটা চেষ্টা করছে, এবং সরকার যে একটা কিংস পার্টির জায়গায় একটা কিংস জোট করার একটা চেষ্টা করছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবং কিংস জোটের তো সুবিধা হবে যে নির্বাচনটাকে প্রলম্বিত করতে। সেক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক বোদ্ধা, আমাদের কাছে অবশ্যই নির্বাচন নিয়ে শঙ্কিত হওয়ার, নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হওয়ার, নির্বাচন নিয়ে আপনার এক ধরনের অনিশ্চয়তার আমরা সবসময় এটা মনে করে আসছি, দেখে আসছি। আমি আপনাকে একটা কথা বলতে চাই যে আমরা গত মানে জুনের 2 তারিখ থেকে আজকে পর্যন্ত আমরা ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে আমরা যাচ্ছি। ঐক্যমত্য কমিশনের মিটিংটা জুনের 30 তারিখের মধ্যে একদম পরিপূর্ণভাবে শেষ হয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু সেটা আপনার শেষ হতে হতে আজকে আগামীকালকে বলা হচ্ছে যে আগামীকালকে এটা শেষ হবে। সেখানে জুলাই সনদের একটা বিষয় আছে। আপনার জুলাই সনদের আমরা চাই যে সবাই সম্মিলিতভাবে আমরা এটাকে পরিবর্তন করে আমরা সাক্ষ্য করতে চাই, কিন্তু একদম জুলাই শেষ দিন পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার পিছনেও কিন্তু একটা দুরভিসন্ধি কাজ করছে। এটাকে যখন অন্যদেরকে বলার একটা সুযোগ যে আমরা এটাতে স্বাক্ষর করব না, বা আমরা এটাতে ইয়ে করব না, বা এটার একটা এই যে এই এক ধরনের মানে বাহিরের যেই আপনার কিংস আপনার জোটের কয়েকজনের যে মনোভাবটা, এই মনোভাব মনে করতে পারি। তবে আরেকটা জায়গায় আমরা একটা বিশ্বাস রাখতে চাই, ডক্টর ইউনূস সাহেব নিজে বয়স হয়ে গেছেন, ইতিমধ্যে তিনি তার সব অর্জনগুলো কিন্তু আপনার অর্জন করার যা তার অর্জন হওয়া দরকার ছিল ওগুলো তিনি করে ফেলেছেন। তিনি তার সুদ মকুব করে ফেলেছেন, তিনি তার ট্যাক্স মকুব করে ফেলেছেন, তিনি তার বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও ফুলে ফেপে বড় করার যা করা দরকার করেছেন। এখন বাকিটা হলো যে একটা নির্বাচন দিয়ে সসম্মানে এবং ফিরে যাওয়া, এবং সেটা কতটা উনি করবেন সেটা হয়তো আগামী কিছুদিনের মধ্যে বোঝা যাবে, দেখা যাবে। অ্যাডভোকেট হুমায়ুন আনোয়ার, একটু আপনার কাছে জানতে চাই, আপনিও নিশ্চয়ই বক্তব্যটি শুনেছেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন সরকারকে এক্সিট পলিসি নিয়ে ভাবতে হবে। আমরা এর আগে 1-11 সরকারের সময় আমরা এক্সিট পলিসি নিয়ে এক ধরনের কথা শুনেছিলাম। এখনও কি সরকার সেরকম একটি সংকটে রয়েছে যে এক্সিট পলিসি নিয়ে তাদের টেনশন করতে হচ্ছে? এক্সিট পলিসি নিয়ে টেনশন করতে হয়েছে বলেই তো তাকে লন্ডনে যে বিশেষ সাক্ষাৎকার দিতে হয়েছে। বিশেষ সাক্ষাৎকার কেন বলছেন? তিনি তো পুরস্কার নিতে গেছেন। যাই হোক, আমরা চাই দেশে সর্ব অবস্থায় একটা সুন্দর পরিস্থিতির মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার তার কার্যক্রম শেষ করুক। সবার ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র আসুক, জুলাই সনদ আসুক। যেটা এতদিন দেরি হয়েছে, আমার সহবক্তা উনি খুব কড়া করে বললেন যে হয়তো একটি বিশেষ দলকে সুবিধা দিতে গিয়ে, কিন্তু আসলে ওটা সুবিধা ছিল না, আলোচনা ছিল, এবং আলোচনাটা
ওপেন আলোচনা ছিল, সারা বাংলাদেশ দেখেছে যে কি আলোচনা হচ্ছে এবং কারা এই আলোচনায় একমত হতে পারছে না, এবং সকল অন্যান্য দলগুলো আলোচনায় একটা মত দিচ্ছে। একটি বিশেষ রাজনৈতিক দলের যেই জোট হয়েছে তারা মতটা যখন অন্য মত দিচ্ছে তখন আর সেই ঐক্যমতে আসা সম্ভব হচ্ছে না। এগুলো তো জনগণের সামনেই মানুষ সব জানে, বোঝে। হয়তো ক্ষমতার কাছাকাছি ওনারা, এই জন্য ওনারা ভাবে যে ওনারা যা বলবেন ওটাই সবাইকে তাড়াতাড়ি মেনে নিয়ে তাড়াতাড়ি সব শেষ করে দিতে হবে। কিন্তু আলোচনার জায়গাটায় ওনারা কাউকে স্পেস দিতে হয়তো চান না দেখে ওনারা ভাবেন যে এটাকে কেন দীর্ঘায়িত করা হলো, কাউকে সুবিধা দেওয়া হচ্ছে কিনা। আসলে আমি মনে করি বাংলাদেশে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, সব সিদ্ধান্ত নেওয়ার মালিকও জনগণ। সুতরাং জনগণকে সম্পৃক্ত না করে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কোনো রাজনৈতিক দলের একার নাই। এই আলোচনা যখন চলে, বাংলাদেশের মানুষ এই আলোচনায় অংশগ্রহণ করেছে এবং এই ইন্টারিম গভর্নমেন্ট কি কি ভুল করেছে সেই ভুলের জায়গাগুলোও মানুষ দেখছে, কতটুকু চেষ্টা করেছে সেই চেষ্টাটুকুও মানুষ দেখছে। সুতরাং মানুষ সিদ্ধান্ত নিবে। হ্যাঁ, যদি এমন হয় যে তাদের কোনো কাজের ভুল থাকে সেটা জবাবদিহিতাও কিন্তু তাদের করতে হবে। এবং উনি কাউকে কাউকে সুবিধার কথা বললেন। একটা জিনিস উনি ভালো কথা বলেছেন, আমি উল্লেখই করতে চাই যে অনেক বড় পুলিশ ফোর্স দিয়ে আমাদের এই গোপালগঞ্জের এই প্রোগ্রামটার পর মূলত এর আগ পর্যন্ত কিন্তু আমরা আসলে এই সিকিউরিটি চাইও নাই, দেওয়াও হয় নাই। আমরা একদমই মানুষের কাতারে মিশে গিয়ে আমরা প্রোগ্রাম করতে পেরেছি এবং আমরা খুব মানুষের ভালোবাসা এবং মানুষের অংশগ্রহণ দেখেছি। গোপালগঞ্জের যেই ঘটনাটা হয় আমাদের সাথে, সেই ঘটনাটার পর থেকে একরকম জোর করে আমাদের উপর আরোপিত একটা শৃঙ্খলার বেষ্টনীর মাঝখানে আমাদেরকে ফেলে দেওয়া হয়। এটা তো আমরা তো এই যে এত পুলিশের মাঝখানে থেকে তো আমরা মানুষের কাছে যাওয়াটাও আমাদের জন্য শোভনীয় কোনো কিছু না, আমরা কিন্তু চাই নাই এইটা। হ্যাঁ, এইটা সত্যি যে হয়তো সরকার এটা, যে উনি বলেন যে বিদ্যুৎ বিভাগ এটা করেছে, ও মুখ সেটা করেছে, হয়তো সরকার মনে করেছে যে জুলাইয়ের যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, যারা ফ্রন্ট ফেস ছিলেন, যারা এখন মানুষের কাতারে যে মানুষের সাথে কথা বলতে নামছেন, তাদের উপর যদি কোনো, এমন তো না যে গোপালগঞ্জে শুধু হয়েছে এবং অন্যখানে হয়নি, কক্সবাজারেও হয়েছে। হ্যাঁ, এটা তো অবশ্যই একটা দলের ব্যানারে যাওয়াটাতে, তো দলের ব্যানারে যাওয়াটাতে দেখেন আমাদের কাছে স্পষ্ট ইন্টেল আছে। গোপালগঞ্জে হামলা হয়েছে, কক্সবাজারে হামলা হয়েছে, গাজীপুরে হামলা হওয়ার স্পষ্ট একদম সরাসরি হুমকি আছে। তো এই জিনিসগুলোর আমরা কিন্তু চাই নাই যে আমাদেরকে এই প্রোটেকশনটা দেয়া হোক, কিন্তু তারপরও দেয়া হয়েছে। ইভেন এমনও আছে যে আমার সামনে বসে হাসনাত কুমিল্লায় পুলিশ প্রধানকে বলেছে, যে এসপিকে বলেছে যে আপনারা যদি আমাদের মিছিলের বা পদযাত্রার আগে পিছিয়ে থাকেন এই পদযাত্রা হবে না। জি, ডক্টর সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছে জানতে চাই, প্রধান উপদেষ্টা গতকাল বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, কয়েকটি জায়গায় একটু ছোট করে একটু বলতে চাই। তিনি বলছেন উপরে একটা প্রলেপ দেওয়া পরিবর্তন নয়, গভীরে পরিবর্তন করতে হবে, অন্যথায় স্বৈরাচারের বিরুদ্ধে আজ যে কথা বলছে আবার ঘুরে ফিরে সেটি আসবে। এক ধরনের আক্ষেপের সুর শোনা যাচ্ছিল মনে হচ্ছিল তার বক্তব্যে, যে তিনি চাইছিলেন পারছিলেন না, এরকম কিছু কিনা, যে আপনারা আসলে বা রাজনৈতিক দলগুলো তাকে পুরোপুরি সহায়তা করছেন না এই সংস্কারের বিষয়ে। ধন্যবাদ। আসলে বাংলাদেশে বা পৃথিবীতে যত সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান থাকেন, তারা মানে অন্যান্য রাজনৈতিক দলের কতটা সহায়তা পান সেটা যদি বিচার করেন, তাহলে বলা যায় পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবান সরকার প্রধান হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা, যে দেশের ক্রিয়াশীল সকল রাজনীতি, আজকে যে কয়টা রাজনৈতিক দল ক্রিয়াশীল আছে এদেশে, সাইনবোর্ড নিয়ে দাঁড়ায় আছে, মিটিং মিছিল করে, রাজনীতি করে, তারা সকলে মিলে তাকে সমর্থন করে, সকলে মিলে তাকে কিন্তু সমর্থন করে। তার সংস্কার প্রস্তাবে কি সমর্থন করছেন? সংস্কার প্রস্তাব কি, তার যা যা সংস্কার প্রস্তাব তিনি করেছেন তা সবই সঠিক কিনা তিনি করেন না, দেশের অভিজ্ঞ যারা ছিলেন তারা না যা করেছেন, ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার সবকটা থাকে, তারাও তো অনেক জায়গায় রিজিট থাকতে পারে না, ঠিক আছে, তারাও থাকেনি আর কি, তারা অনেক কিছু আনতেই পারেনি আর কি, টেবিলই করেনি। যেমন একটা শব্দ বলি, বহুত্ববাদ, এই বহুত্ববাদ শব্দটি তারা তো টেবিলই করতে পারেনি জাতীয় ঐক্যমত্য কমিশন, টেবিলে আসার আগেই ওটা বাতিল হয়ে গেছে, প্রথম দফাতে 1-to-1 পার্টিগুলোর কিন্তু বাতিল হয়ে গেছে। বেসিক্যালি এটা বুঝতে হবে যে সংস্কার শুধুমাত্র তার ইচ্ছার ব্যাপার না, সংস্কার বাংলাদেশের মানুষ চায়, সংস্কার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও চায়, দেশপ্রেমিক রাজনীতি যারা করে তারা প্রত্যেকেই বাংলাদেশটাকে বাঁচাইতে চায়, বাংলাদেশে বাঁচাতে চায়। আমরা যদি একটা গণতান্ত্রিক রূপান্তর বাংলাদেশে ঘটাতে চাই, তাহলে আমার কিছু কিছু জায়গায় রিফরমেশন করতে হবে, এবং এই রিফরমেশন মানেই হচ্ছে এটা গভীর থেকে করা, এটা উপরি ভাষা করা না। কিন্তু সেই গভীর থেকে যে আপনি রিফরমেশন করবেন, সেই রিফরমেশন করার ক্ষেত্রে তো হচ্ছে কতগুলো জায়গায় আমাদের হচ্ছে মানুষকে আস্থায় আনতে হবে, কতগুলো যে খুব পরিষ্কার করতে হবে।
প্রথমত এই সংস্কারের একটা কতগুলো মোটিভ থাকে। এখানে বেসিক মোটিভটা হচ্ছে যে রিপ্রোডাকশন অফ অটোক্রেসি, এটাকে আমার রেজিস্ট করতে হবে, অর্থাৎ যাতে ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচার যেন আবার এইখানে তৈরি না হয় আর কি, এটাকে মাথায় রাখতে হবে। এই ব্যক্তিকেন্দ্রিক স্বৈরাচার কিন্তু বিগত দিনে আওয়ামী লীগের ছিল, কিন্তু আগামীকাল এই স্বৈরাচার অন্য নামে আসবে, অন্য দল আসতে পারে। ঠিক আছে, এখন এনসিসি হয় নাই, আপার হাউসে পিআর হচ্ছে না, তাহলে ঠেকাতে পারবেন? না, আপার হাউসের পিআর এর সাথে বাংলাদেশের রূপান্তরের কোনো সম্পর্ক নাই, এটাকে মাথায় রাখতে হবে। এনসিসিও হয়, ঠিক আছে, এনসিসির সাথে সম্পর্ক নাই। আপনি একটা সুপ্রা স্ট্রাকচার তৈরি করে ফেলবেন এনসিসির মতো, হ্যাঁ, এবং যে বিগত প্রস্তাব ওনাদের অরিজিনাল প্রস্তাবে ছিল যা কিনা জরুরি পরিস্থিতি ঘোষণা করতে পারে। ঠিক আছে, অর্থাৎ সংসদের সার্বভৌমত্বের উপরেও একটা সুপ্রা স্ট্রাকচার আপনি তৈরি করে দিয়ে আপনি কি হচ্ছে ফ্যাসিবাদের পুনরুৎপাদনকে ঠেকাবেন, নাকি আপনি ফ্যাসিবাদকে একটা হলো আইনগত অবস্থা তৈরি করে দেবেন? ফলে যা কিছু বলা হয়েছে তার সব কিছুই খুবই গণতান্ত্রিক, আর যা কিছু ক্ষেত্রে আমরা বিরোধিতা করছি তাও গণতান্ত্রিক তা না। আজকে যে বিষয় নিয়ে আমরা কমিউনিস্ট পার্টি, আজকে বামপন্থীরা যে বিষয় নিয়ে আজকে বিরোধিতা করেছে সেটা একটু দেখেন, কোনটা নিয়ে বিরোধিতা করেছে। আজকে কমিশন বলছে যে হলো যে 100 আসন থাকবে না নারীদের, 50টা আসন সংরক্ষিত থাকবে, যা বিগত সরকারের আমলে আওয়ামী লীগের আমলে যেমন 50টা আসন ছিল অলংকার মাত্র নারীদের জন্য, সেইটাই থাকবে, কোনো সরাসরি নির্বাচন হবে না। সেই ক্ষেত্রে আমরা মুখ বুঝে সেখানে হচ্ছে ব্ল্যাঙ্ক চেক এই জাতীয় ঐক্যমত্য কমিশনকে দেব না। আমরা ব্ল্যাঙ্ক চেক দেইনি, আমরা তাদের 1 থেকে 6 যতগুলো পয়েন্ট আছে প্রতিটা পয়েন্টে আমরা দ্বিমত ঘোষণা করেছি। এখন আমরা যেটা রাজি না, হ্যাঁ, বড় দলগুলো রাজি হতেও পারে, না হতে পারে। বড় দল মানেই যে সে হচ্ছে বড় সংস্কার, বড় দল মানেই সে হচ্ছে সবচেয়ে বেশি মানুষের জন্য হচ্ছে গিয়ে সততার সাথে বিগত 54 বছর পারফরমেন্স করছে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ দেখেনি। ঠিক আছে, বড় দলগুলোর পারফরমেন্স যদি সবসময় ঠিক থাকতো তাহলে তো এই 2024-এর জন্ম হতে হতো না, এত মানুষের আবার জীবন দান করতে হতো না দেশের স্বাধীনতার পরেও। ঠিক আছে, আবারও রাজপথে এত হাজার মানুষের জীবন দান করতে হতো না। ফলে বড় দলগুলো মানে সবসময় সঠিক তা নয়। ঠিক আছে, ভালো দল আর বড় দল এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা আকার আকৃতিতে হয় না শুধু। জি, আমরা আলোচনায় আবারও ফিরবো, তার আগে একটি ছোট বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব শাহাদাত হোসেন সেলিম, একটু আপনার কাছেই জানতে চাই আরেকটি বিষয়ের। জনাব মঈন খান একটি মন্তব্য করেছেন, সংস্কারের অধিকার কেবল নির্বাচিত সরকারের। একটু আপনার কাছে জানতে চাই যে সংস্কার কেবল নির্বাচিত সরকার করবে, জীবন দেবে সাধারণ মানুষ, যতগুলো আন্দোলন হয় সংস্কারের দায় শুধুমাত্র নির্বাচিত সরকার নেবে, জনগণের সেখানে অংশগ্রহণ থাকার দরকার নেই? না, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, সংস্কার তো হতেই হবে, সংস্কার চলছে, কিন্তু সবসময় সংস্কার কিন্তু আছে। 54 বছর ধরে সংস্কার চলছে। না, সংস্কার কোনো না কোনো ফরম্যাটে তো সংস্কার হচ্ছে, সংস্কার চলতে হবে। আপনার এই যে ধরেন এই যে সরকার এসে আপনার এনবিআরকে 2 ভাগ করছে, এটাও একটা সংস্কারের একটা অংশ। প্রশাসনকে চিহ্নিত করছে, তারপরে ব্যাংকিং খাতে কিছু সংস্কার করতেছে, এটা তো চলমান প্রক্রিয়া। কিন্তু সংস্কার যেটা বলছে নির্বাচিত সরকার, আসলে এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, এই সংস্কারের দায়িত্ব তো নেক্সট পার্লামেন্টে এটা পাস হওয়ার পরেই তো আপনার নির্বাচিত সরকার এই সংস্কারগুলো করবে, অনেকগুলো সংস্কার। কিন্তু এই সরকার চাইলে তো অনেক কিছু সংস্কার করতে পারতো, কারণ এটা একটা জনপ্রিয়তার তুঙ্গে ওঠা একটা সরকার। মানে এই সরকারের চাইলে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার পুলিশ বাহিনীকে জনগণের পুলিশ বাহিনীতে রূপান্তরিত করতে পারত, তাদেরকে কিন্তু মানসিকভাবে প্রস্তুত করতে পারত, সেটা করে নাই। তারপর এই সরকারের আমলে স্বাস্থ্য উপদেষ্টা, আপনার বাংলাদেশের স্বাস্থ্যসেবা আপনার পাওয়াটা একটা অধিকার, কিন্তু আপনার এত জঘন্য স্বাস্থ্যসেবা আপনার কোনো সরকারি হাসপাতালে সামান্যতম উন্নতি হয় নাই। তাহলে এই সরকার করতে পারছে না। আপনার বর্তমান সরকার 54টা মন্ত্রণালয়ের কোন জায়গায় কী সংস্কারটা জনগণের কাছে করেছে, এটার কোনো তুলনা মানে আপনি করতে পারবেন না। বরঞ্চ আপনার একটা স্থবির একটা সরকার। এই সরকারের আপনার বিভিন্ন ক্ষেত্রে, আপনি কয়দিন আগে যে গুলশানে চাঁদাবাজ ধরা পড়ছে, তার সাথে আমার এক পত্রিকা অফিসে দেখা, সে বললো যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি। আমি বললাম যে তোমার কাজ কি সেখানে? বলো যে আমার কাজ হলো আমি বিভিন্ন ইনফরমেশন আমি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিই, কোথায় দুষ্কৃতিকারী আছে, কোথায় অন্যায় করছে। তাহলে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেটা আইবি, এসবি, সিআইডি, ডিবি সব বাতিল করে দিয়ে তোমাদেরকে নিয়োগ করে দেওয়া হোক। মানে সরকার কিন্তু মুখ থুবড়ে পড়ছে। এবং যে আছে যে একটা কথা বলা হয়েছে, এই সরকারের সেভ এক্সিট, এই
সরকারেরও একটা সেই যেটা একটা চিন্তা করার সময় এসে গেছে, কারণ জনগণ যতটা আপনার তাদের প্রত্যাশার তুঙ্গে উঠিয়ে একটা সরকার প্রত্যাশা করেছে, ডক্টর ইউনূস সাহেব সরকার মানে সেই হিসাবে কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারে না। তিনি হয়তো বয়স্ক ব্যক্তি, তার পক্ষে হয়তো 24 ঘন্টা সময় দেওয়া সম্ভব না। 84 বছরের একজন ব্যক্তি যিনি কিছুদিন আগে বলেছেন যে দেবীর অভিশাপে তিনি জর্জরিত, তিনি আপনার কোর্টে যখন হাজিরা দিতে যেতেন আপনার লিফট বন্ধ করে দেওয়া হয়তো, 8 তলা পর্যন্ত ওনাকে হেঁটে উঠতে হতো। তিনি রাষ্ট্রীয় ক্ষমতাটা পাওয়ার পরে তাকে যতটা যোগ্যতা, দক্ষতার সাথে এবং যতটা আন্তরিকতার সাথে সরকার পরিচালনা করার দরকার ছিল, এবং সরকার পরিচালনা করার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োগ করার দরকার ছিল, যারা ত্যাগী, যারা দেশের জন্য কিছু ভাবে, যারা গত 15 বছর আপনার স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু তিনি তাদের কিন্তু সেইভাবে আনতে পারেন নাই কিন্তু, এবং আনতে না পারার কারণে কিন্তু তার সরকারটা বর্তমানে সবচেয়ে দুর্বল সরকার হিসেবে চিহ্নিত হয়েছে। আমরা কি কল্পনা করেছি আসিফ নজরুলের মতো ভদ্রলোক, আপনার যিনি উপদেষ্টা, যিনি গত আন্দোলনের সময় আমাদের সবাই চোখে একজন হিরো ছিলেন, তিনি আপনার ওই যে মাইলস্টোনের দুর্ঘটনাস্থলে যাওয়ার পরে 11 ঘন্টা আটকে থাকবেন, পরের দিন পরীক্ষা বন্ধ করতে হবে, সেই ঘোষণাটা রাতে 3:30টায় কেন আসবেন? এই সরকারের সমস্যাটা কোথায়? এই সরকার সমস্যাটা চিহ্নিত করতে পারছেন না কেন? আপনিই বলেন তাইলে এটা 3:30টায় কি এই সরকার আসার কথা? সচিবালয় গিয়ে যে ছাত্ররা যেভাবে হামলা করবে, সে হামলাটা মোকাবিলা করার জন্য কি আগে গোয়েন্দা সংস্থাগুলোর সংবাদ ছিল না? এবং এই ধরনের কাজ করার ব্যাপারে যারা উস্কানি দিচ্ছে তাদেরকে চিহ্নিত করার দরকার ছিল না? আজকে আপনার এই সরকারের উপদেষ্টাদের মধ্যে মাহফুজ আলম কি বললেন যে একটা সার্কেলের প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে আমি ছাড়া, সুতরাং আমার লেজ কেটে দেওয়ার জন্য কিন্তু আজকে একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার APS মাত্র 7 মাসে 322 কোটি টাকা, শেখ হাসিনার আপনার অভিযোগ এখনো প্রমাণিত হয়নি না, সেই অভিযোগটা প্রমাণিত না হওয়ার তো কোনো কারণ নাই। সেই অভিযোগটা স্বীকার করে কিন্তু তিনি দেশ ত্যাগ করেছেন। আপনার এই যে শিক্ষা বোর্ডের যে আপনার এই যে বই পুস্তক ছাপানোর ব্যাপারে 400 কোটি টাকা নিয়ে গেছে, DCSPদের প্রমোশন ডিমোশনের ব্যাপারে, টেন্ডার বাণিজ্যে, এই যে আমাদের ছাত্র সংগঠনের নেতারা যেভাবে জড়িত হয়ে গেছে, এই যে আন্দোলনের নেতারা, এটা তো কোনো কাজ ছিল না। সত্য আপনার কোনো সময় কিন্তু কোনো আন্দোলনের নেতাদের ব্যাপারে এতটা কিন্তু নেগেটিভ ধারণা নেই। আজকে যে নেগেটিভ ধারণাটা নিয়ে যাত্রা বলছিলেন যে চাঁদাবাজের আজকেও বোধহয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তার বাসায় 2 কোটি টাকার একটি চেক পাওয়া গেছে। এই উদাহরণের প্রেক্ষিতে একটু আপনার কাছে জানতে চাই, বিভিন্ন জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রেল, বন্দর সহ বিভিন্ন জায়গায় এখনো ছাত্র প্রতিনিধি আছে, সেটি কি থাকার যৌক্তিকতা আছে আসলে এখনো মনে করেন আপনারা? আচ্ছা, প্রথমত যেই ছেলেটাকে ধরা হয়েছে, এই ছেলেটাকে এতদিন পরে ধরা হলো কেন, এইটা আমি আগে জানতে চাই। কারণ আমি এইখানে বসে অনেকবার বলেছি যে যদি দুর্নীতির সাথে, আপনারা কি কখনো ধরিয়ে দিয়েছেন? আমি বলছি আমার কাছে যখন তথ্য আসবে আমি অবশ্যই সেটা সহযোগিতা করব, আমি নিজে সহযোগিতা করব, যদি না করি তাহলে আমাকে বলবেন। আমার কাছে যখন কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ এসেছে আমরা তাৎক্ষণিকভাবে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এই যে যেই ছেলেটা যার সাথে আওয়ামী লীগের নেতার ছবিও, ওই যে সে বিভিন্ন জায়গায় গিয়ে শেখ মুজিবের সাথেও ছবি তুলেছে, বিএনপি নেতার সাথে যে বাবু সাহেব সম্মানিত ব্যক্তি ওনার সাথেও ছবি তুলেছে, আমার ভাই নাহিদ ইসলামের সাথেও ছবি তুলেছে। এখন এরা মানুষকে, যারা আসলে ধান্দাবাজ, তাদের কোনো দল নাই, ধর্ম নাই, এখানে বসেই বলেছিলাম, তাদের কোনো বাপ নাই, মা নাই, জাত নাই, ধর্ম নাই, তারা সবাইকে বেঁচে দেয়। এবং এই যে বিপ্লবটাকে প্রশ্নবিদ্ধ করেছে এই ধরনের দুষ্কৃতকারীরা, আমার আজকে এতগুলো ভাই জীবন দিয়েছে এই ধরনের দুষ্কৃতকারীদের অন্যায়ভাবে ফুলে ফেপে ওঠার জন্য না। এই যে আজকে নানানভাবে অন্যায় মিথ্যা কথাগুলো, মিথ্যা অপবাদগুলো আমাকে শুনতে হয়। কেন শুনতে হয়? কারণ কিছু স্বার্থান্বেষী লোক আমার এই সংগ্রামকে, আমার ভাইদের এই সংগ্রামকে, এই এতগুলো মানুষের মৃত্যুকে, আহত হওয়াকে প্রশ্নবিদ্ধ করছে। আমি বারবার বলেছি, আবারও বলছি, যে যেখানে যখন এই ধরনের অপরাধ করবে, সে যদি আমার বাপ ভাইও হয়, তাকে আপনি ধরিয়ে দিন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যেই অবহেলা, এই অবহেলাটা খুবই খুবই মানে আসলে এইটার কোনো উত্তর নাই। যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকারের একটু আগে ভাই বললেন, যে জুয়েল ভাই বললেন যে ওনার প্রতি সবার সমর্থন আছে, তো ওনার প্রতি সবার যে সমর্থন ছিল, সেই সমর্থনের জায়গাটা থেকে ওনার উচিত ছিল প্রথম দিন থেকে ওনাকে কঠোর হওয়া। উনি একজন খুব ভালো মানুষ, কিন্তু রাজনীতির মাঠে বা দেশ পরিচালনার জায়গায় এসে উনি যখন কঠোর হতে পারেন নাই, তখন ওনার প্রত্যেকটা জায়গায় ওনার ফাংশনিং করার থেকে উনি ওনার এই যে ব্যর্থতাগুলো
ফুটে উঠেছে, যেটার দায়ভার এখন নিতে হচ্ছে এই জুলাই অভ্যুত্থানের যারা অগ্রগামী ভূমিকা রেখেছে তাদেরকে। কারণ তারা এই কতটা এই যে স্বার্থান্বেষী যে যাদের কথা বলছেন আপনারা তো তাদেরকে ঠেকাতে পারছেন না, আপনাদের দলের মধ্যে ঢুকে যাচ্ছে। এই যে সমন্বয়ক নাম নিয়ে যেই কথাগুলো উঠছে, সবার প্রথমে যখন আমরা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আমরা জাতীয় নাগরিক পার্টিতে ফর্ম করব, তখন থেকেই কিন্তু যে ধরনের অভিযোগের বিষয়গুলো আসছিল ওইটার প্রেক্ষিতে আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে কোনো প্ল্যাটফর্ম বা সমন্বয়ক পরিচয়টা আর থাকবে না। নাহিদ ইসলাম নিজে ঘোষণা দিয়েছে, আপনারা সবাই শুনেছেন। কিন্তু কোন গোষ্ঠী, কে এই নিজের স্বার্থে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা ধরে রাখলো এবং ধরে রেখে এদেরকে সুযোগ করে দিল? কমিটি দেওয়া হলো না, কমিটিগুলো যখন প্রথমে অভ্যুত্থান পরবর্তী সময় বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম ছিল একটা, এরপর তো আনুষ্ঠানিকভাবে আবার কমিটিও দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে রিসেন্টলি আবার নতুন করে একটা কমিটি, কেন্দ্রীয় কমিটি করা হয়েছে এবং কমিটি হওয়ার পরে কিছুদিন পরে রিফাত রশিদ যে কমিটির এখন প্রধান, সে বলেছে যে এই কমিটি যেই মানে ইলেক্টেড কমিটি ছাড়া বাকিটা আর থাকবে না। কারণ এই ধরনের একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, আবার নতুন করে রিভাইভ করা বা এইটাকে আবার ইনস্টিটিউশনালাইজ করার কেন প্রয়োজনীয়তা হয়েছে? কারণ এই যে দুর্নীতিগুলো হচ্ছে, দুষ্কৃতকারীরা নানান বেশে ছদ্মবেশে এখানে ঢুকে গিয়ে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করছে, এইটার সুযোগ তো দেওয়ার সুযোগ নেই। সুতরাং এগুলো থামাতে হতে একটা ইনস্টিটিউশনের প্রয়োজন। সো সেটাই চেষ্টা করা হচ্ছে। আমরা তাদেরকে শুভকামনা জানাই যেন তারা সফলভাবে এটা করতে পারে। কিন্তু আমি জাতির প্রতি, সবার প্রতি আমি আন্তরিকভাবে আমি অনুনয় বিনয় করে বলছি যে বা যারা জুলাইকে প্রশ্নবিদ্ধ করতে আসবে তাদেরকে অবশ্যই ধরিয়ে দিবেন। ডাক্তার সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছে জানতে চাই, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব বলেছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না দিলে এই সরকারকে বিদায় নিতে হবে। এক ধরনের রাজনৈতিক আন্দোলনের দিকে, মানে রাজপথে আন্দোলনের করে সরকারকে সরে যেতে, এরকম কোনো বিষয় কিছু কিনা? দেখুন, ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা চলছে, সেই গতিতে সংস্কার অগ্রসর হচ্ছে, সেই গতিতে বিচারও একটা জায়গায় আসবে। না হলে কেন? আর যদি না হয়, সে ধরনের ইঙ্গিত আছে? না হওয়ার সম্ভাবনা যে একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু ঠিক আছে, নানা ব্যাপার রয়েছে আর কি। এবং আমরা মাঝে মাঝে দেখি বিভিন্ন রকমের সরকারের কোনো উপদেষ্টার কিন্তু এই ধরনের কথাবার্তা আছে, খুব দায়িত্বশীল উপদেষ্টা, তারা মন্ত্রী পদমর্যাদায়, তারা বলেছে আমরা 5 বছরের ম্যান্ডেট আছে, বা বলেছে আমাদের যে কোনো কাজ করবার ম্যান্ডেট আছে। আবার দেখুন যে খুব অপ্রয়োজনীয় বিষয়, ঠিক আছে, সংস্কারের বিষয়ে আমি অত দৃঢ়তা দেখি নাই আর কি। জনগণকে আহ্বান করেন নাই প্রধান উপদেষ্টা যে আপনারা যারা সংস্কার নিয়ে সমস্যা তৈরি করছে তাদেরকে প্রতিহত করুন, এই কথা কিন্তু বলেননি জাতির উদ্দেশ্যে। কিন্তু তিনি কিন্তু বলেছেন যারা বন্দরের বিরুদ্ধে কথা বলে, ঠিক আছে, বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে প্রতিহত করুন। বিগত ঈদের আগে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন, খুবই অপ্রয়োজনীয়, খুবই এখতিয়ারের বাইরে গিয়ে বলেছেন। এবং তার ইয়ারা বলেছে, তার উপদেষ্টা বা তার সমর্থকরা বলেছেন, বা তার প্রেস সচিব বলেছেন যে আমাদের এই সব করার ম্যান্ডেট আছে, এই সব করার ম্যান্ডেট আমাদের আছে। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমাদেরকে সংশয়গ্রস্ত করে দেয়। এবং আপনারা নিশ্চয়ই মনে আছে যে গোপন বাণিজ্য চুক্তির বিষয়টি এখন প্রকাশিত হয়ে গেছে নানা কারণে আর কি। এই যে গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করা হবে, এবং একই সাথে যে ভূ রাজনৈতিক নানান ধরনের খেলা বিষয় রয়েছে, সুপার পাওয়ারগুলো বাংলাদেশকে নিয়ে খেলতে যাচ্ছে। তো সেই জায়গায় এখন যখন একটি নির্বাচিত সরকার না থাকলেই হচ্ছে, সেটা হচ্ছে আধিপত্যবাদী ভারত বলেন আর সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, এই উভয় সকলের জন্য খুব সুবিধা হয় নির্বাচিত সরকার না হলে। নির্বাচিত সরকার তো আর একা একা নির্বাচিত হবে না আওয়ামী লীগের মতো। নির্বাচিত সরকার মানে হচ্ছে জনগণের মনোনীত সরকার, জনগণের ভোটে তৈরি সরকার, এবং সেই সরকারকেই দায়িত্ব পালন করতে হবে। আলটিমেটলি বাংলাদেশের যে ট্রান্সফরমেশন, সেই ট্রান্সফরমেশন ঘটাতে গেলে ইলেকশন অ্যান্ড ইলেক্টেড গভর্নমেন্ট, এর কোনো অল্টারনেটিভ নাই। তাই হয়তো বলা হয় যে সংস্কারের শেষ দায় এবং চূড়ান্ত দায় আলটিমেটলি বর্তাবে হচ্ছে নির্বাচিত পার্লামেন্টের উপরে। নির্বাচন তো আসলে কেউ বাধা দিচ্ছে না, কিন্তু সংস্কারটিকেও আসলে আপনারা ওই জোর দেন কিনা? সংস্কারের বিষয়ে সংস্কারের ম্যান্ডেটটা জনগণের হাতে থাকা উচিত। নির্বাচনের জন্য সংস্কারের ম্যান্ডেট অবশ্যই জনগণের হাতে থাকা উচিত। জনগণের হাতেই ইতিহাস আমাদের শিক্ষা দেয় ম্যান্ডেট থাকা দরকার। আর জনগণ সেইটা প্রয়োগ করবে কিভাবে,
সেটা ব্যালটের মাধ্যমে প্রয়োগ করবে। হ্যাঁ এক্স্যাক্টলি, ব্যালটের মাধ্যমে। যে উনি যেটা বলছেন সেই কথাটা আমি একটু অ্যাড করি জাস্ট এক মিনিটে। সেটা হচ্ছে দেখেন, আমরা অতীতে দেখেছি যে বাংলাদেশের মানুষের কাছে যেই প্রতিজ্ঞা করা হয় সংস্কারের নামে, সেই তিন দলীয় জোটের রূপরেখা কিন্তু বাস্তবায়ন হতে দেখিনি। সুতরাং সংস্কারের যে বাস্তবায়ন সেটা হতে হবে অবশ্যই জনগণের ম্যান্ডেটের মাধ্যমে। জাতীয় নির্বাচন হোক, এটা আমরা চাই, এবং এর সাথে যে সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলোর বিষয়ে একই সাথে গণভোট হবে এবং জনগণই হবে এই সিদ্ধান্ত নেওয়ার কিন্তু আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। ধন্যবাদ সবাইকে।